এই শোনো না গো, আমাদের পশিডারি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও প্লিজ। আর গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। সেই সাথে নারীদের প্রতি অনুভব করে এখন প্রবল বৃত্তৃষ্ণা। লিভ টু গেদারের জীবনে প্রথমবার ইয়াসিফ মারিয়ামের সাথে জড়িয়েছিল, কিন্তু হঠাৎ করে মারিয়াম যখন পালিয়ে গেল আর বিশেষ একটা চিরকুট ফেলে রেখে গেল ওর উদ্দেশ্যে, সেই চিরকুটটা দেখার পর সে বুঝতে পারে অসহ্যভাবে মারিয়াম ওকে প্রত্যাখ্যান করে গেছে। প্রকৃতপক্ষে এই প্রত্যাখ্যানই মেনে নিতে পারেনি ইয়াসিফ। নিজের অহংবোধ থেকে প্রথম কোনো নারী থেকে আঘাত মিলেছে ওর, অথচ দুজনেরই এই সম্পর্কের প্রথমেই এগিয়েছিল তো মারিয়ামই। সে রাতে ওকে মারিয়ামই নিজের প্রতি প্রলুব্ধ করেছিল। অনাকাঙ্ক্ষিতভাবে গাড়িতে দুজনের সম্ভোগ মুহূর্ততেই ইয়াসিফ নিজেকে দায়ী ভাবত, কিন্তু তারপর হুটহাট মারিয়ামের কাছে চলে আসা আর ওর প্রতি মারিয়ামের মুগ্ধতা উপলব্ধি করার পর বুঝতে পারে সে ওই রাতে মারিয়াম চেয়েছিল বলেই দুজন কাছাকাছি এসেছিল। শুধু শুরু থেকে ওকে নিয়ে খেলেছিল মারিয়াম, অথচ ইয়াসিফ তা বিন্দুমাত্র টের পায়নি। সেটা কেউ শুনলে আদৌ বিশ্বাস করবে? কিন্তু এটাই সত্যি। মারিয়ামের শান্ত স্বভাব, ধৈর্যশীলতা, সহনশীলতা আর কঠিনত্বর আড়ালে কোমলতা, এইসবই যে নওফিলের বৈশিষ্ট্য। আর এখানেই ইয়াসিফ ধরাটা খায়, অনায়াসে বিশ্বাস করে ফেলে মারিয়ামকে। নওফিল ওর ভাই বলেই এতখানি বিশ্বাস করতে দ্বিধাবোধ হয়নি, এবং এটাই ছিল ওর জীবনের সব থেকে বড় বোকামি। দরজার ঠক ঠক আওয়াজ হচ্ছে অনেকক্ষণ যাব। চোখ বুজে মারিয়ামকে নিয়ে ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়েছিল ইয়াসিফ। মদের বোতল অবহেলায় গড়িয়ে পড়ে আছে মেঝেতে, কার্পেট ভিজে একাকার। শব্দে চোখ মেলে নিচে পা দিতেই বিরক্তিতে কপাল কুঁচকে গেল। দরজা এই ইয়াসিফ, শুনতে পাচ্ছ? দরজাটা ওপাশে দাঁড়িয়ে বিরতিহীনভাবে ডেকে চলেছে মাফিসা। পাচ্ছি, ওয়েট এ মিনিট বলে ইয়াসিফ বাথরুমে গেল চোখে মুখে পানির ঝাপটা দিতে। ফ্রেশ হয়ে বেরিয়ে এসে মাফিসাকে দেখলো ড্রয়িং রুমে বসে আছে সে চুপচাপ। মাফিসাও ওকে দেখে চঞ্চল গলায় বলল, আমি না হয় ক্লান্ত ছিলাম বলে সন্ধ্যা অবধি ঘুমিয়েছি। তুমি কি করে একেবারে টাল হয়ে ঘুমোচ্ছিলে? কখন থেকে ডেকে যাচ্ছিলাম, ঘুমই ভাঙে না তোমার? খিদে পেয়েছে না? সেটা বলতে হবে, ক্ষুধায় জ্বলে পড়ে যাচ্ছে পেট। বাইরে থেকে ডিনার করে আসি। ওকে। মারিয়ামকে নিয়ে আলোচনা করতে চাইছে ইয়াসিফ ঠান্ডা মাথায়। কিছু রিফ্রেশমেন্টেরও প্রয়োজন ওর। তাছাড়া মাফিসের সঙ্গে সহজ আর স্বাভাবিক আচরণ করতে হবে। কোনোভাবে তাকে বুঝতে দেওয়া যাবে না বুকের ভেতর মারিয়ামের জন্য কেবল ওর পাহাড়সম রাগ, নয়তো দেখা যাবে মারিয়াম ওকে আর সহায়তা করতে চাইবে না, পাল্টি খেয়ে যাবে আর মারিয়ামকে ও সতর্ক করে দেবে। তখন খেয়াল করেছিল ইয়াসিফ মাফিসা ওর হাবভাব গভীরভাবে পর্যবেক্ষণ করছে। কিরণ চলেছে বোনের বাসার উদ্দেশ্যে। পাশেই বসা আছে তৌসিফ স্বভাবজাত গম্ভীর চেহারায়, আর প্যাসেঞ্জার সিটে বসে ফিহা উদাস চোখে তাকিয়ে আছে জানালার বাইরে। মনের ভেতর আনন্দ আর আতঙ্ক একসঙ্গে কাজ করছে তার। 4টা বছর পর নওফিলকে দেখতে পাবে আজ, এই ভেবে যতখানি আনন্দ হচ্ছে ঠিক ততখানি আবার ভয় লাগছে। তাকে দেখার পর কেমন প্রতিক্রিয়া দেখাবে নওফিলকে কে জানে। সে এখনো জানে না নওফিল বর্তমান দিদির কাছাকাছি থাকছে এবং ওর জ্ঞানম্যান হিসেবে ওই মেয়েটি নিযুক্ত। এই তথ্য বাড়িতে এখন অবধি কেউই জানে না। মাহতাব শেখের সময় যায় আজকাল মুমূর্ষু জান্নাতি বেগমের সঙ্গে আর আল্লাহর ইবাদতে। নিজের শরীরটাও খুব একটা ভালো যায় না, যে মৃত্যুদূত কখন এসে হাজির হয় সামনে তাও তো বলা যায় না। এজন্যই নওফিলের উপর গত কয়েক মাস ধরে তেমন নজরদারি করার সময় হয় না তার। তাছাড়া তার বিশ্বাসী নওফিলকে তিনি নিজের ইচ্ছেমতো গড়ে তুলতে পেরেছেন, এটাই বিশ্বাস। যেমনটি তিনি চেয়েছিলেন ঠিক তেমনটি হয়েছে নওফিল। বিচ্ছিরি রকম নিস্তব্ধতা চলছে গাড়িতে। ফিহার উপস্থিতি, কিরণ যেমন মুখ ভার করে আছে তেমন তৌসিফও বোনের জন্য পারছে না বউয়ের সঙ্গে একটু আত্ম ঘনিষ্ঠ হতে। কেবল জোর করে বউয়ের হাতটা চেপে ধরে রেখেছে কোলের উপর, আর মাঝে মাঝে ঘাড় ঘুরিয়ে দেখছে বাচ্চা বউয়ের ক্লান্ত মলিন মুখটা। পড়াশোনার প্রচণ্ড চাপে এই হাল মেয়েটার। মুখটা দেখে তৌসিফের খুব ইচ্ছে হলো তাকে বুকের কাছে জড়িয়ে ধরার, কিন্তু ধরতে
গেলে ছাতছাত করে উঠবে ঘাড় বাঁকা মেয়েটার। তাই শুধু একটু গা ঘেঁষে বসা অবধি সীমাবদ্ধ রইল সে। এরই মাঝেই কিরণ ফিরে তাকালো ওর দিকে। এত জায়গা থাকতে গায়ের মধ্যে এসে বসেছেন কেন? কেন তা বুঝতে পারছো না যেন? কপট বিরক্তি নিয়ে ফ্রিকুচকে বলল তৌসিফ। জায়গা নেই, অজায়গা নেই, সব সময় ফাইজলামির ধান্দা, কন্ট্রোল ছাড়া পুরুষ, ছি। নাক ছিটকে জানালার দিকে ঘাড় ফিরালো কিরণ। কন্ট্রোল ছাড়া? আচ্ছা, তোমার কি সৌভাগ্য না কিরণ বিয়ের 4 বছর পরেও মিষ্টি কেনলে প্রেগনেন্ট হয়ে পরনি তুমি, আবার বলছো কন্ট্রোল ছাড়া? কন্ট্রোল ছাড়া হলে 4 বছরে 2 বাচ্চার মা হয়ে যেতে। বেশ আওয়াজ তুলেই বলে উঠল সে। লজ্জায় কিরণ ওর হাতে খামচি দিয়ে বসল। আস্তে, আপনার গলায়ও লাগাম নেই দেখছি। লাগা ঠিকই আছে আবার, কিন্তু প্রোগ্রামের পর আর রাখবো না, শিওর থাকো। সামনের সিটে বসে ড্রাইভার তৌসিফের সমস্ত কথা শুনে মিটমিটিয়ে হাসতে থাকলো। ফিহা নিজের ভাবনায় বুধ হয়ে আছে বলে খেয়ালই করলো না ভাই আর ভাবির খুনসুটি করলো। কিরণ আর ভুল করেও তর্কি গেল না। তৌসিফ কখনোই নিচু আওয়াজে কথা বলতে পারে না, সেটা তো ভুলে গিয়েছিল সে। তবে তৌসিফের এই দুষ্টু কথাটা আজ স্মরণ করিয়ে দিল কিরণকে অতীতের ওই ঘটনাটা, ওই দিনটা। ওই দিন তো তারা কেউই নিজেদের কামচ অনুভূতি দমিয়ে রাখতে পারেনি, হয়তোবা চেষ্টাও করেনি তারা। সেদিন পার্টিতে তৌসিফের বাবা জাহিদ সাহেব তার এক ব্যবসায়ী বন্ধুর মেয়ের সঙ্গে তৌসিফের আলাপ করিয়ে দেন। হঠাৎ তার সকল অতিথিদের সামনে অপ্রত্যাশিত এই ঘোষণা দেন, খুব দ্রুত তার বড় ছেলের সঙ্গে বন্ধুর মেয়ের বিবাহ সম্পূর্ণ হবে। ঘটনাটা পুরোটাই নাটকের ঝটকার মতো ছিল তৌসিফের, ইয়াসিফ আর নফিলের জন্য। কোনো আগাম আলোচনা আর তৌসিফের পছন্দ বা সিদ্ধান্ত ছাড়াই এমন একটা ঘোষণা জাহিদ সাহেব কীভাবে দিলেন, তা নিয়েই ভাবনা চিন্তা করার অবকাশও মেলেনি তখন 3 ভাইয়ের। সকল অতিথিদের অভিনন্দন গ্রহণ করতে করতে পুরোটা সময় কেটে যায় তৌসিফের। বদমেজাজি তৌসিফ এক ফাঁকে মাকে বাগে পেয়েই তাকে টেনে ঘরে আনে আর জোর কণ্ঠে কৈফিয়ত চায়। এই ডিসিশন নিয়েছো তোমরা কার থেকে অনুমতি নিয়ে? আম্মু, বিয়ে আমার, আর আমি কোনো মতামত জানানোর সুযোগ পাবো না? সুযোগ তো দিয়েছিলাম একবার, সেই সুযোগের দারুণ সদ্ব্যবহার করেছিলি না? আল্লাহ সহায় ছিলেন বলে যাদের ঘাড়ের উপর দিয়ে ঝামেলা পার হয়েছে সেদিন, তারপর আবারও একই বোকামি করবো ভেবেছিস? আমাদের পছন্দে যদি বিয়ে না করিস, আমি এবার খালি বাড়ি ছাড়বো না, এই দুনিয়া ছেড়ে দেব বললাম, তাই বুঝে শুনে চলিস। তৌসিফ বিস্ময় মুখ হয়ে যায়। হঠাৎ কেন এত তারা উঠে পড়ে লাগছে বিয়ের জন্য? কিছুতেই ভেবে পেল না কারণটা। পার্টিতে আমোদ ফুর্তির জন্য শেখ বাড়িতে কখনোই মদের ব্যবস্থা করা হয় না, এ কাজে পুরোপুরি নিষেধাজ্ঞা জারি করেছে মাহাতাব শেখ। আবার নফিল আর ওর বন্ধুদের মাঝেও মদ সেবনের অভ্যাস নেই, কিন্তু তৌসিফ আর ইয়াসিফের উচ্চবিত্ত পরিবারের বন্ধু মহলের জন্য এই আয়োজন রাখতেই হয় সবসময়, আর সেটা করা হয় নফিলের বাংলো বাড়িতে। যদিও অনুমতি দিয়ে থাকে না নফিল, কিন্তু উচ্চবাক্য করার উপায় নেই ওর, বড় ভাইদের সম্মানের প্রশ্ন থাকে বলেই। তাই এবারও ইয়াসিফ বিদেশি নামি দামি মদের আসর জমায় সে বাড়িতেই। উল্লাস শেষে বন্ধুরা বিদায় নিল। তৌসিফকে পাওয়া যায় একদম টালমাটাল অবস্থায়। বাবা মায়ের ওপর রাগটা পুরোপুরি জাহির করতে না পারার ব্যর্থতায় দেদারসে সেদিন মদ গিলেছিল। রাগে উন্মাদ হয়ে ভালো মন্দ কিছু বোঝার বিবেকও হারিয়েছিল সে। নফিল তখন শেখ বাড়িতে তৌসিফের বিয়ের বিষয়ে দাদা আর চাচার সঙ্গে আলোচনায় ব্যস্ত। কিছুটা সামলে উঠে মদের গন্ধ শরীর থেকে বিলীন করতে রাত প্রায় 2টোর বেশি হলে তৌসিফ বাড়িতে আসে। সকলেই যার যার ঘরে বিশ্রাম নিচ্ছিল। তখন নিজের ঘরে যাবার আগে তৌসিফের হঠাৎ মাথায় এলো কিরণের কথা। পার্টিতে ওই ঘোষণার সময় কিরণকে সে আশেপাশে কোথাও দেখতেই পায়নি। যে মেয়েটার প্রেমে আছাড় খেসে কুপোকা, সেই মেয়েটা কি তার জন্য কোনো অনুভূতি রাখে মনে? প্রশ্নটা মনে আসতেই এর জবাবের আশায় তক্ষুনি সে ছুটে যায় কিরণের ঘরের মুখে। আলতো আওয়াজে 4 বার নক করতে দরজাটা খুলে যায়। ঘুম চোখে কিরণ তৌসিফকে দেখে আড়ষ্ট গলায় জিজ্ঞেস করে, কি হয়েছে ভাই, কোনো দরকার? দরকার? দরকারটা সকালে বললে হতো না? মাত্রই ঘুমাতে এসেছিলাম।
কি বিরক্ত বোঝা যায় কিরণের মাঝে, তা দেখে মেজাজটা যেমন চড়ে যায় তৌসিফের, সেই সাথে দুঃখ হয়। ওর মনে হয় এতদিনও একাই কেবল প্রেমের ওই বাজে অনুভূতিগুলো বহন করে আসছে। কিরণের থেকে বয়সে বড় বলে কিরণ কখনোই ওকে নিয়ে অতিরিক্ত কিছু ভাবেনি, আর সেটাই তো স্বাভাবিক। এই প্রথম সে কাউকে এতটা পছন্দ করলো, অথচ যাকে করলো তার মাঝে ওর জন্য কিচ্ছু নেই। এই ভাবনাটুকু যে ওকে কতটা আঘাত করলো সেই মুহূর্তে, যার দরুন বোধ বুদ্ধি লোপ পেয়ে বোকার মতো কিরণকে জিজ্ঞেস করলা, আমাকে দেখতে কি খুব সিনিয়র লাগে তোমার? আমি কি অ্যাজ আ বয়ফ্রেন্ড অর হাজব্যান্ড হ্যান্ডসাম না, যেমনটা তোমার বয়সী মেয়েরা আশা করে থাকে? হ্যাঁ, এসব কেন জিজ্ঞাসা করছেন ভাই? কি হয়েছে? অনেক কিছু হয়েছে, তুমি জানো না। বাড়ি চলাকালীন তুমি ছিলে কোথায়? নসিব ভাইয়ের বাংলোতে গেছিলাম ঐশী আর তঞ্জি আপুর সাথে। কি হয়েছে? ভেতরে এসে বলি। দূর, কি বলেন? এত রাত্রে আপনি এই ঘরে এলেন, ব্যাপারটা কেমন দেখাচ্ছে না? কেমন দেখায় তা দেখার জন্য কেউ জেগে নেই। বলেই তাওসিফ হনু নিয়ে চলে আসে ভেতরে, আর আদেশ গলায় বলে, দরজা বন্ধ করে বিছানায় এসে বসো কিরণ, 5 মিনিট সময় নেব। দ্বিতাদ্বন্দ্বে ভুগে কিরণ দরজা বন্ধ করে এসে তাওসিফের কাছে বসে। তাওসিফ বিছানার এক কোণায় পা ঝুলিয়ে বসে। তখন কিরণ বেশ দূরত্ব রেখেই বসে আর দৃঢ় গলায় বলে, আপনি কিন্তু কোনো উল্টাপাল্টা কথা বলবেন না আমাকে এমবারাস করার জন্য। তাওসিফ বিশেষ কোনো প্রতিক্রিয়া জানালো না, শুধু একবার চোখ তুলে কিরণকে দেখে আবার নিজের ভাবনায় মগ্ন হলো। একটা পর্যায়ে বলে উঠল, তুমি একটা সত্য কথা জানাবে আমাকে? আমি যেটা জিজ্ঞেস করব তার উত্তর দেবে শুধু এক শব্দে। কি কথা? আগে বলো, যেটা বলবো সত্য বলবে। মিথ্যা বলার মতো কিছু জিজ্ঞাসা করবেন নাকি? কিরণ, কথা পেয়েছি ওরা। আচ্ছা, বলবো। আল্লাহর কসম করো। আরে কি শুরু করলেন বাচ্চাদের মতো? করতে সমস্যা কি তোমার? ধমকে বলল তাওসিফ। কিছুটা চমকে গেল কিরণ, সে ধমকে রেগে বলল, আল্লাহর কসম, সত্যি বলবো। আমাকে নিয়ে তোমার মনে প্রেমের ফিলিংস হয়নি কখনো? কিরণের সকল ঘুম উবে গেল ওই এক প্রশ্নে। বিস্মিত বা অপ্রস্তুত হয়ে চুপ থাকার সময়টুকু দিতে নারাজ তাওসিফ, তাই তাড়া দিল, ফার্স্ট বলো কিরণ, তুমি কিন্তু কসম করেছো সত্যি বলবোই। তাড়াতাড়ি উত্তর দাও। আপনি এসব শোনার জন্য আমার ঘরে এসেছেন? কথা বাড়াবে না কিরণ। মেজাজ হারিয়ে আবারও ধমকে উঠল তাওসিফ, কিন্তু তাতে কিরণ আরো বেশি জড়সড় হয়ে পড়ল আড়ষ্টতায়। সেটাই লক্ষ্য করে তাওসিফ প্রলম্বিত শ্বাস ফেলে ওর কাছে এগিয়ে এসে বসল। স্নেহের সঙ্গে ওর মাথায় হাত বুলিয়ে খুব কোমলভাবে সরি বলে নিজের অনুভূতি ব্যক্ত করলাম। আমি গত 4টা মাসে একটু একটু করে তোমার প্রতি দুর্বল হয়ে পড়েছি কিরণ। কিছুদিন হলো বুঝতে পেরেছি, না চাইতেও তোমাকে আমি ভালোবেসে ফেলেছি। আর এটাই আমার প্রথমবার। নিজের প্রথম অনুভূতি যাকে ঘিরে তাকেই আমি আমার জীবনসঙ্গী করতে ইচ্ছুক। এজন্য জানাটা দরকার, আমাকে তুমি কি নজরে দেখো? তোমার ফিলিংস আছে তোমার আমাকে ঘিরে? প্লিজ বলো কিরণ। বলতে সংকোচ হলেও কিরণ জানে বেয়াই বেশে তাওসিফের দুষ্টুমির জন্য সে লজ্জা আর অপ্রতিভ হওয়ার মাঝে কখন যেন সৌরভকে পুরোদমে ভুলে বসল। এই পুরুষের দুষ্টুমির ছলে বলা কথাগুলো তার আবেগী মনে আবার নতুন করে কিছু নতুন অনুভূতির জন্ম দিল। তাওসিফ আর সে যখন আচমকা মুখোমুখি হতো, ঠোঁটে বাঁকা হাসি ঝুলিয়ে তাওসিফ বেশিরভাগ সময় তখন বলতো তাকে, আমার নিব্বি বেআইনের বিয়ের পাগলামি বিদায় নিয়েছে তো? না নিলে আমাকে বলতে পারেন বেআইন। খুব উল্টা বলার দায়িত্ব না হয় আমিই নেব। এই মারাত্মক দুষ্টুমি সুলভ বাক্যগুলো আবেগে কিরণের মনে ঝড় তুলতে শুরু করে একসময়। তাওসিফ সত্যি তার স্বামী হলে কেমন দেখাবে, প্রেম কি করে হবে দুজনের মাঝে, এসব রঙিন ভাবনা ভেবে বসতো সে সময় অসময়। ভেবে নিজেই আবার নিজেকে গালমন্দ করতো, লজ্জাও পেত। মূলত কবে সে তাওসিফের জন্য বিশেষ অনুভূতি অনুভব করতে শুরু করে সেই সময়টা সে তাওসিফের মতো নির্দিষ্টভাবে উল্লেখ করে বলতে পারবে না। বলো না কিরণ, আমাকে পছন্দ হয় তোমার? জানতে চাইলো আকুল স্বরে তাওসিফ আবারও। হয়। মাথা নুয়ে অনুচ্চ স্বরে স্বীকারোক্তি দিয়ে দিল কিরণ। জবাব শুনে তাওসিফের মনে হলো যেন ওর জীবনের সমস্ত সাফল্যর মাঝে কিরণের মন জয় করতে পারাটাই ছিল সব থেকে বড় বিজয়।
কিরণের বাহু ধরে আকস্মিক টানে তাকে নিজের দিকে ফেরায় ও জিজ্ঞেস করতে থাকে, কিন্তু এই কিরণ, সত্যি বলবে তো? আকণ্ঠ লজ্জায় কিরণ আর দ্বিতীয়বার জবাব দেওয়ার পরিস্থিতি ছিল না তখন। আনন্দে আত্মহারা হয়ে তৌসিফ জড়িয়েও ধরে ওকে, অসংখ্যবার শুধু একই বুলি আওড়াতেই থাকে সে। থ্যাংক ইউ কিরণ, থ্যাংক ইউ। ওর প্রশস্ত বুকের মধ্যে কিরণের নরম ছোট্ট শরীরটা ছোটার জন্য মুচড়ামুচড়ি করছিল। সেদিকে কোনো হুঁশি ছিল না ওর। উল্টো প্রিয় নারীর সংস্পর্শে নিষিদ্ধ অনুভূতিগুলো মাথা চাড়া দিয়ে উঠল। নিজের সীমা ভুলে যায় তৌসিফ। এলোমেলো চুমুর অত্যাচারের শুরুতে কিরণ ছুটে যাওয়ার জন্য ছটফট করে, খুব অস্বস্তি আর লজ্জায় দিশেহারা হয়ে যায়। কিন্তু সেদিন যে ওদের ভাগ্য অন্য কিছু লেখা ছিল, তাই তো আনাড়ি আর নাজুক কিরণ প্রথমবার পুরুষের অমন আদরে বেসামাল হয়ে পড়ে। শেষ মুহূর্তে ভালো লাগার মাত্রা বেড়ে গিয়েছিল বলে সেও ভুলে গিয়েছিল তারা কতখানি সীমা অতিক্রম করেছে, কত বড় পাপ করছে, আর এর পরিণামই বা সামনে কি হতে পারে তা তাদের উপলব্ধি হয়েছিল ঠিক এই পর্যায়ে। কিন্তু দুর্ঘটনা তখন ঘটেই যায়। অফিসে খুব বেশি সময় থাকতে পারেনি নভেল। ওর আহত শরীরটা সবে সুস্থ হচ্ছে। জাকির সাহেব তাই কঠোর গলায় আদেশ করেন, দ্রুত বাসায় ফেরা চল। নফিলও আজকাল বাবার অবাধ্য হয় না, কেননা বাবা ওর অনেক বড় চাওয়া পূরণ করেছেন কি না। রাত 9টা বাজতেই বাসায় আসলো সে। দিদিটি নিজের বাসায় ঢুকতে পারেনি তখন। নফিলের সঙ্গে বোঝাপড়া করতে সে নিজে থেকে ওর বাসায় এসেছে, নফিল বলল তাই। আমি আগে ফ্রেশ হব, ডিনার করব, তারপর আপনার সঙ্গে মিটিংয়ে বসবো। ততক্ষণে কি ওয়েট করবেন? গোটা দিনের মাঝে আজ দিদির কাছাকাছি ঘেঁষার চেষ্টা করেনি নফিল একদমই। বলা ভালো সে সুযোগ হয়নি ওর। মন্ত্রণালয়ের দপ্তর থেকে বেরিয়ে যেতে হয়েছিল ওকে নিজ এলাকায়। সেখানে যে সকল উন্নয়নমূলক কাজে হাত দিয়েছে, তা কেমন চলছে সেসব পরিদর্শনের পর ফিরে আসতে ঢাকাতে দাদার দেওয়া কোম্পানিতেও কিছুটা সময় দিয়ে আবারও ফিরে আসে দপ্তরে। সেখানের কাজে একটু সময় দিয়ে তারপর বাসায় ফেরা হলো এখন। ব্যস্ততার মাঝে দিদিটি নিজেও যেমন আলাদাভাবে কথা বলার সুযোগ পায়নি, তেমন নফিলও যেন ভুলে গিয়েছিল তার কথা। ব্যস্ততা শেষে যখন গাড়িতে উঠে দুজন, তখন আবার সেখানে অন্য কিছু মানুষের উপস্থিতিও ছিল। নফিলের প্রশ্নে দিদিটি কিছুক্ষণ গভীর মুখে তাকিয়ে থাকলো। বুঝতে চেষ্টা করলো সকালের মতো কেন আর স্বাভাবিক সুরে কথা বলছে না নফিল। এমন সাহেবী ভাব কায়দায় কথা বললে তো ব্যক্তিগত কথাগুলো তুলতে পারবে না সে। তাই নিজেই পদক্ষেপটা নিল। সে বলল, আমি জানতে চাই আমাকে কেন ফোর্সফুলি হিজাব পড়তে বাধ্য করানো হলো সকালে? এটা কি স্টেট মিনিস্টার আর তার গানম্যানের সম্পর্কের আওতায় পড়ে? জবাবটা এক্ষুনি দেবে। দেবে শব্দটা শুনে নফিল এক পলকের জন্য থেমে গিয়ে মনে মনে হাসল। ওকে দিদিটির আপনি সম্বোধন থেকে এই মুহূর্তে হঠাৎ তুমিতে নেমে আসার কারণটা ধরতে পেরেও সে মোটেও একই সুর মিলালো না। কারণ এতে যে দিদিটি কথা শোনানোর সাহস আরও সুযোগ দুটি পেয়ে যাবে। আর এমনটা চলতে দিলে সে নিজের মতো করে তাকে একদমই চালাতে পারবে না। তাই গাম্ভীর্যের সঙ্গে জবাব দিল, ওয়েল, আমি অবশ্যই এ ব্যাপারে বিস্তর আলোচনা করব আপনার সঙ্গে, কিন্তু সেটা আমার কাজ শেষে। আমি এতক্ষণ বসে থাকতে পারবো না, শুনেছো? কাজ গলায় বলো দিদিটি। সোফায় গা এলিয়ে বসেছিল নফিল, আর দিদি ছিল ওর থেকে কিছুটা দূরে দাঁড়িয়ে। শটান হয়ে বসে সে দিদিটির দিকে সরাসরি দৃষ্টিপাত করে পুনরাবৃত্তি করল, শুনেছ শরণ, আপনি কি এই মুহূর্তে আপনার হাজবেন্ডের সঙ্গে কনভারসেশন কন্টিনিউ করতে চাইছেন? এক্স হাজবেন্ডের সঙ্গে কাইন্ডলি সেও যেন এই ক্যারেক্টারেই কথা বলে। নিম্ন ঠোঁট জিভে ডগা দিয়ে ভিজিয়ে নফিল মৃদু স্বরে আর দিদির দিকে দেখতে দেখতেই হাসলো। জিজ্ঞেস করলাম, আরে শোর শরণ, হাজবেন্ডের ক্যারেক্টারে ঢুকতে বলছেন? এক্স হাজবেন্ড। অলরাইট। মুচকি হেসে নফিল উঠে এলো দিদির কাছে। তার মুখের কাছে মুখটা নামিয়ে এনে বলা, তুমি চাইলে আমি সবসময় হাজবেন্ডের ক্যারেক্টার প্লে করতে রাজি, আর এক্স শব্দটাকে ভ্যানিশ করতেও। চলো তাহলে। তারপরেই দিদির কবজি চেপে ধরে তাকে টানতে টানতে নিজের ঘরের দিকে চলতে আরম্ভ করলো সে। দিদি প্রথমে ভরকে গেল, পরবর্তীতে চেঁচিয়ে উঠে ওকে গালমন্দ করে হাত ছাড়ানোর বৃথা চেষ্টা করলো কিছুক্ষণ। সিঁড়ির মধ্যপথে এসে ওর বাহুতে আচমকা কিল থাপড়ও দিয়ে বসলো।
কিছুদিন আগের দুর্ঘটনায় সেখানে আঘাত পেয়েছিল নফিল। তা আজ সকালে দেখেছিল দিতিতি, তাই ইচ্ছে করেই সেখানেই মারতে থাকলো। কিন্তু তাতে সে ছাড়া পাওয়ার বদলে আটকে গেল আরো বেশি। ব্যথা পেলেও নফিল ছাড়েনি তার হাত। উপরন্ত দিতিকে পাজা কোলে করে নিয়ে ঘরে ছুঁড়ে ফেললো তাকে বিছানার মাঝে। রিমোট দিয়ে দরজাটা বন্ধ করে রিমোটটা পকেটে ঠুকিয়ে নিল। হাসতে হাসতে তাকে বলল, ইচ্ছে মতো চিৎকার করো, কোনো সমস্যা নেই। ততক্ষণে আমি পেইংটা সেরে আসি, তারপর আমরা একসঙ্গে করবো চিৎকার। ও নো, আই সেড রং, ওটা হবে শীতকার। রাত 11:30টায় ফ্রেশ হয়ে জাকির সাহেবের সাথে কথা শেষ করে বিশ্রাম নেওয়ার বদলে নফিল নিচে নেমে এলো। উদ্দেশ্য চুপি চুপি দিদির বাসায় ঢুকে আবারও। ঘর থেকে বের হওয়ার সময় মনে পড়লো আজ সন্ধ্যায় অফিস থাকাকালীন বইয়ের জন্য একটি বিশেষ উপহার অনলাইন থেকে কিনেছিল সে। ওটার কথা মনে পড়তেই সোফাতে দৃষ্টি ফেলল। তখন দিদির সাথে কথার ফাঁকে প্যাকেটটা ওখানে ফেলে রেখেছিল। ফিরে এসে সেটা তুলে নিতেই কলিং বেল বেজে উঠল হঠাৎ। দরজার কাছে এগিয়ে এসে টিপ হলে দেখতে পেল তৌসিফকে। এখন এমন সময় তাকে দেখে একটু চিন্তার রেশ দেখা গেল ওর চোখে। দরজাটা খুলতে বড় এক চমক পেল। তৌসিফের পিছে ফিহা দাঁড়িয়ে আছে। অবশ্য কথাটা দাঁড়িয়ে না বলে লুকিয়ে আছে বললেই সঠিক লাগবে। নফিলের সামনে তার দাঁড়াতেই যতখানি ভয় ততখানি আবার অগ্রাহ্য। সাহস আর ভয় একত্রে নিয়ে এসেছে নফিলের দোরগোড়ায়। এত রাতে আমার কাছে কি তোদের? হলুদ গম্ভীর মুখে বলে উঠল নফিল তৌসিফের উদ্দেশ্যে। আমাদের দেওয়ার মতো কিছু আছে তোর কাছে? বলতে বলতে তৌসিফ নফিলকে ধাক্কা মেরে বেপরোয়া গতিতে ভেতরে ঢুকে পড়ল। সেই মুহূর্তে কেবল ফিহা ঘাবড়ানো মুখভঙ্গিতে দাঁড়িয়ে নফিলের সামনে। ওর চোখে ভীত সন্তোষ চাহনি চেয়ে মৃদুস্বরে জিজ্ঞেস করল, কেমন আছো ভাইয়া? কিন্তু পুরো কথা শোনার আগে নফিল তাকে অবহেলায় ফেলে রেখে ভেতরে এলো। তা দেখে তৌসিফ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গলা উঁচু করে ফিহাকে বলল, তোর ভাবির কাছে গিয়ে রেস্ট কর, এখানে তোর কোনো কাজ নেই। এরপর ফিহা ফিরে গেল কি গেল না তা প্রক্ষেপ করলো না ওরা দুজন। গা ছেড়ে সোফায় বসে চোখ দুটো বুজে তৌসিফ আদেশ গলায় বলল নফিলকে, এসে রিমোটটা দে তো জাত। বড় ভাইয়ের আদেশ মান্য তো দূর, নফিল তাকেও অবহেলা করে হানু নিয়ে উপরে চলে এলো। ওর কোনো সাড়ার শব্দ না পেয়ে তৌসিফ যখন চোখ মেল, নফিল তখন ঘরের সামনে। উপরে তাকে তা দেখতে পেয়ে তৌসিফ বিড়বিড়িয়ে ভাইকে গালি ছুড়ে উঠে এলো সিঁড়ি পেয়ে। ঘরে ঢুকে দেখলো নফিল হাতের প্যাকেটটা ক্যাবিনেটে তুলে রাখছে। ওটা কি ছিল তা কৌতূহল নিয়ে জিজ্ঞেস করতেই এসে তৌসিফের নজরে বিঁধল দারুণ চমকপ্রদ এক জিনিস। খপ করে নফিলের গোল গলার টি শার্টটা কাজ টেনে ধরে গলার বাঁ পাশে ইশারা করলা। কিরে তোর এখানে কামড়ের দাগ কিভাবে এলো? রক্তও জমে গেছে দেখছি। উত্তরের বদলে মেজাজের সঙ্গে নফিলের টি শার্ট ছাড়িয়ে নিল নফিল তৌসিফের থেকে। তাতে অবশ্য মুখভঙ্গি বদলালো না, তার উপরন্ত রগড় করে বলল, এই হয় বিআইবিদের চরিত্রের ছিঁড়ি ছাত। শেষ পর্যন্ত জ্ঞান ম্যানের সঙ্গে ঘষাঘষি করতে গেলেই জাত। দাদা তো তাহলে ঠিকই বুঝেছে রে, স্ত্রী পরিত্যক্ত নাতির হাহাকার দাদাই শুনতে পেয়েছে। তাই তো এত অসুস্থতা নিয়েও নাতির বউ খুঁজতে দেরি করেনি। কি? চমকি উঠল যেন নফিল। সে ওর অভিব্যক্তি দেখে এবার শোধ নিতে তৌসিফ ওকে অবহেলা করে ঘর থেকে বেরিয়ে যেতে উদ্যত হলো। পেছন থেকে নফিল চেঁচিয়ে বলল, সে সময় লাথি মেরে বসবো যদি পুরো কথা না বলিস। কথাটা শুনতে তৌসিফ তেড়ে এসে ওর মুখ চেপে ধরে থমকে উঠল। কে বললি আমাকে বড় ভাইকে লাথি মারবি? পাটা তো তোল তোল, কত লম্বা হলো দেখে বড় ভাইকে লাথি মারার জন্য। মৃদু এক ধাক্কায় নফিল তৌসিফকে সরিয়ে দিয়ে জিজ্ঞেস করলো পুনরায়, কি ঘটছে বাড়িতে? ক্লিয়ার করে বল জলদি। আর আগে পা ধরে মাপ চা আমার। নিজের পা ইশারা করে ধমক সুরে আদেশ দিল তৌসিফ। নফিল তখন একবার তার পায়ের দিকে তাকিয়ে হঠাৎ জুতোর ক্যাবিনেট থেকে একটি বক্স আনপ্যাক করে একজোড়া বিজনেস ফর্মাল জুতো বের করে আনলো। তৌসিফের পায়ের কাছে রেখে বলল, পরে দেখতো। বিনা বাক্যে তৌসিফ জুতোর ভেতর পা ঢুকাতে ঢুকাতে জিজ্ঞেস করল, কবে এনেছিস? ইউএস থেকে ফিরলাম সেদিন। ও তাহলে গত মাসে। আর দিচ্ছিস আজকে?
তো দেওয়ার দরকার কি ছিল? শোবিজের সঙ্গে সাজিয়ে রাখতে। দেওয়ার মতো সুযোগ আর সময় পেয়েছি এতদিনে। পায়ে ঠিক আছে না? আজকে যদি ঘরে না আসতাম তাহলে আগামী 1 মাসেও পেতাম না মনে হয়। না পেতি না, রুমানকে দিয়ে দিতাম। বক্রোক্তিটা করে তাওসিফের ব্যবহৃত জুতোটা বক্সের ভেতর ভরে দিল নফেল। তারপর জিজ্ঞেস করলো তৃতীয়বারের মতন, দাদা কি করছে সত্যি করে বল। তার আগে বল, গলায় ওরকম ভয়াবহ কামড় খেলে কিভাবে? মলেস্ট করেছিলি ওকে, তাই না? বলে হো হো করে শব্দ করে হাসলো তাওসিফ। পাঁচ টান্স দেয়নি তো আবার, নাকি খালি কামড়ই দিয়েছে? ভার মুখ করে সরু চোখে ভাইয়ের দিকে তাকালো কতক পর। তাকিয়ে থাকলো নফিল। তাওসিফের হাসি থামলো না, তবুও সে আবারও জানতে চাইল, আরে বলিস না কেন, মারধর খেয়েছিস? প্রলম্বিত শ্বাস ফেলে নফিল টি শার্টটা খুলে উন্মুক্ত বুকে ইশারা করলো ভাইকে। দুঃখ দুঃখ গলায় তাকে বলল, দেখ দেখ, এগুলো দেখে কেউ বিশ্বাস করবে না মানুষ কখনো কোনো মানুষকে এমন নৃশংসভাবে কামড়াতে পারে, কিন্তু আমার বউ পেরেছে। এতগুলো মাস বউ ছাড়া কিভাবে থেকেছি তা তো বলতেই দিল না। আজকের ধৈর্য মানেনি বলে এইভাবে জখম হতে হলো। লাতি ঘুষি যে খাসনি সেটার জন্য শুকরিয়া কর ছাগল। ওর বদলে আর কেউ হলে তোকে সম্মানের ধার ধারতো। লাথি ঘুষি দেয়নি বলে যে থাপ্পড়ও দিতে চায়নি তা কে বললো তোকে? হাজব্যান্ড, স্টেট মিনিস্টার, আমার কোনো টাইটেলকেই রেসপেক্ট করে না ও। ওটাই নর্মাল, বরং এত কিছুর পরেও রেসপেক্ট যদি দেখাতো সেটা হতো অফ নর্মালিটিতে। হতাশপূর্ণ দীর্ঘশ্বাস ত্যাগ করলো নফেল। চলো ঘরে। দিদির বাসার উদ্দেশ্যেই বের হলো ওরা। যেতে যেতে মাহতাব সাহেবের কর্মকাণ্ড অবগত করলো নফিলকে। নফিলের বিয়ের জন্য পররাষ্ট্র মন্ত্রীর ভাতিজিকে নাকি পছন্দ করেছেন তিনি। শেখ বাড়িতে এ মাসে বিশেষ একটি দিন উপলক্ষ করে পার্টির আয়োজন হবে। তখনই মেয়েটির সঙ্গে পরিচয় করানো হবে নফিলকে। এই খবরটা এখনো ভেতরের খবর, তাওসিফ আজই জেনেছে সেটা। মাহতাব সাহেবের নিকটবর্তী এক সহকারীর খবরটা প্রদান করেছে তাওসিফকে, যাকে মোটা অঙ্ক টাকা দিয়ে হাত করে রেখেছে সে। দিদির ঘরের দরজাতে দাঁড়িয়ে ওরা। এখনো কথা শেষ হয়নি দুই ভাইয়ের। নফিল জিজ্ঞেস করল, নিহাতকে জানিয়েছিস? কিভাবে জানাবো? ও কি বাড়িতে গেছে? ঢাকাতেও নেই, চট্টগ্রামে আছে কি এক জরুরি কাজে। আর ফোন কলে তো এসব বিষয় শর্টকাট বলা যায় না। দরকারও নেই, ফোনে আমাকে নিয়ে এ ধরনের কথাবার্তা বলবেই না তোরা। তোদের কথাতে শুধু এটাই পরিষ্কার হবে, আমার সঙ্গে এখনো তোদের বিবাদ আগের মতোই আছে, আর ভবিষ্যতেও থাকবে। মাহতাব শেখ আজীবনই স্বার্থপর। নিজের বাপ আর বড় ভাই তার থেকে নিস্তার পায়নি, সেখানে তো তোরা নাতি। অথচ দাদা দাদি নানা নানিদের কাছে নাকি আসলের চেয়েও সুদের টান বেশি হয়। কথাটা বলতে গিয়ে তাওসিফের গলাটা ধরে এলো হঠাৎ। তাকে দেওয়ার মতো সান্ত্বনার ভাষা নেই নফিলের কাছে। মাহতাব সাহেব আপন আর সৎ ছেলেদের মাঝে বৈষম্য করলেও নাতিদের মাঝেও যে একই কাজ করতে পারেন তা নফিল বা তাওসিফ ইয়াসিফ কারোর কল্পনাতেও ছিল না। যবে থেকে এই মর্মান্তিক সত্যিটা প্রকাশ পেল ওদের 3 ভাইয়ের কাছে, তবে থেকেই ওদের 3 ভাইয়ের সম্পর্কের মাঝে পরিবর্তন ঘটে গেল। বলা ভালো, ঘটাতে বাধ্য হলো 3 ভাই। 3 ভাই একে অপরকে নিঃস্বার্থ ভালোবাসার পরও আজ ওরা নিজেদের মাঝে শত্রুদের মতো আচরণ করতে বাধ্য। এর পেছনে যে কারণটি দায়ী আপাত দৃষ্টিতে তা হয়তো সাধারণ লাগলেও কারণটি ভেতরের গল্প 3 ভাইয়ের কাছে গভীর। যে দাদার প্রতি এতগুলো বছর অসীম শ্রদ্ধা ভালোবাসা ছিল ওদের, তাতে আজ মরিচা পড়তে শুরু করেছে। ইয়াসিফ আগাগোড়াই অনেক শক্ত আর নিঠুর গোছের পুরুষ, কিন্তু সেই তুলনায় সে বেশ কোমল মনের। তাই তো দাদার দেওয়া আঘাতের কথা ভাবতেই বসলে ইয়াসিফ যতটা কঠিন বনি চায়, তাওসিফ ততটাই নিদারুণ কষ্ট অনুভব করে। আর নফিল সে বাহ্যিক দিক থেকে সব সময়ের মতোই শীতল, কিন্তু মনের ভেতরে কি আছে, আদৌ কিচ্ছু আছে কিনা তা বোঝা মুশকিল। নফিলের বাসা থেকে সকালের নাস্তা শেষ করে তাওসিফ বউ আর বোনকে নিয়ে বেরিয়ে গেছে বিয়ের কেনাকাটার উদ্দেশ্যে। দিদিটি অনেকবার অনুরোধ করেছিল ওদেরকে ওর বাসায় এসে নাস্তাটা করার জন্য, কিন্তু রাজি হয়নি তাওসিফ। পরোক্ষ ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সে যদি আজ তার সঙ্গে ওর সম্পর্কটা ভাইয়ের বউ হিসেবে
থাকতো তবে কোনো আপত্তি ছিল না। যদিও দিদির নিমন্ত্রণ রক্ষা করা যেত বউয়ের বড় বোন হিসাবে, কিন্তু ভাই থাকতে আর বউয়ের বড় বোনের ঘরে সেবা গ্রহণের ইচ্ছাটা তার হয়নি। এই ব্যাপারটা দিদি বুঝতে পারার পর মনে মনে নিদারুণ কষ্ট অনুভব করেছে। সেই সাথে নফিলের প্রতি আগের চেয়েও বেড়েছে তীব্র রাগ আর ক্ষোভ।